আমি কিন্তু এর আগেও সুনামগঞ্জে বন্যাতে গেছি, ওইখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। মূলত আমি গেছি তাদের পাশে দাঁড়াতে, আমি না করি, আমার তো টিম মেম্বার আছে, তারা তো হেল্প করতেছে। আমি শুধু গেছি একটা কারণে, যে তাদের যে কষ্টটা ওইটা আমি নিজের চোখে দেখতে, মানে আমার দুটো হাত দেয়নি আল্লাহ, আল্লাহ আমাকে না হয় প্রতিবন্ধী বানাইছে। আমি যদি যাই, আমার দেখা দেখা দেখি যদি আর একটা মানুষ এখানে যে যায়, একটা মানুষ হেল্প করে, মূলত আমি এই জন্যই গেছি। আমি জীবনে যে কতটা বাধার সম্মুখীন হয়েছি ভাইয়া, 7 দিনেও আমি আপনাকে বলে শেষ করতে পারতাম না। এখানে আর একটা কথা, অনেকে বলতেছে তোমার হাত নাই, তুমি এখানে কেন গেছো, তুমি ডুবে মরবা। তো আমার চিন্তা তো আমার কাছে আছে, আমার জীবন, আমার আমার বেশি মায়া না মানুষের বেশি মায়া। আমি মানলাম যে মানুষ আমার জন্য টেনশন করতেছে বা তারা এরা ভাবছে, কিন্তু যখন এটা হাসাহাসির পর্যায়ে চলে গেছে, তখন বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো। আমার সব থেকে মানে বেশি কষ্ট লাগে যে আমার আপন ভাই যেটা করে নাই, মাসুদ খান আমার জন্য তা করছে। আমি চাইলে তো ভিক্ষা করতে পারতাম, আমার তো দুইটা হাত ছিল না। মানুষ কিন্তু আমাকে সহজে সিম্প্যাথি দেখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে পারতাম, আমার হাত পেতে চাইতে পারতাম। কেন চাইলাম না? আমি কেন পড়াশোনা করলাম? আমার মায়ের একটা কথাই ছিল, জীবনে এমন কিছু করো না যে কারণে মানুষের কাছে তোমার হাত পাততে হয়। মিরাজ আফ্রিদি নামটা কি অরিজিনাল? না। কেন, কিভাবে এই ঘটনা করতে গেল? মিরাজ, আমার নাম হচ্ছে পুরো নাম মিরাজুল ইসলাম মিরাজ। ওকে, আর আফ্রিদি কার? আফ্রিদি হচ্ছে তৌহিদ আফ্রিদি। ওকে। মানে ভালোবেসে নেয়া। সে আমার অনেক ইন্সপায়ার একটা পার্সন, এবং তাকে দেখে ইন্সপায়ার হয়ে আর কি, যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয় তাকে দেখে আর কি। তো মিরাজের পাশে যেন আফ্রিদিটা লাগে। ক্যা বাত, ক্যা বাত, ভালো, ভাতিজা ভালো। এনিওয়ে, আফ্রিদ, মিরাজ নামে দেখি। মিরাজ, দ্য থিং ইজ, মানুষ অনার্স মাস্টার্স পাশ করে, মানুষ পিএইচডি করে, মানুষ অনেক সুযোগ পায় স্কুল কলেজ করার পরেও 30-40 বছর পর্যন্ত বেকার থাকে। সেখানটায় মিরাজ মাত্র 23 বছর বয়সে আল্লাহর অশেষ রহমতে একটা বড় ব্যবসা চালাইতেছে। দিস ইজ হিউজ ম্যান। কেমনে? আসলে আমার লাইফটা মানে স্ট্রাগল করাটা অনেক কঠিন ছিল আমার কাছে। যখন আমি ছোট ছিলাম, আমাকে স্কুলেও ভর্তি করছিল না, মানে যখন স্কুলে পড়া শুরু করবো। আমার মা আমাকে ফার্স্ট স্কুলে নিয়ে যায়, কিন্তু স্কুল থেকে ম্যাম বলে যে না, ওকে তো আমরা এভাবে পড়াতে পারবো না, তো হাত নেই, লিখতে পারবে না, পড়তে পারবে না, আপনি অন্য জায়গায় নিয়ে যান। তারপর আমার আম্মু আমাকে নিয়ে চলে আসে। পরবর্তীতে ওই স্কুলের আর একটা টিচার এটা দেখে, উনি দেখার পর উনি নিজে আমার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে আমি আপনার ছেলেকে পড়াবো, আপনি স্কুলে নিয়ে যাবেন, আর আমি আমি ম্যাডামকে ভর্তি করতে বলবো, আর দরকার হলে আমি এসে এসে ওকে পড়াবো, কোনো সমস্যা নেই। তারপর থেকে আমার স্কুল লাইফ শুরু হয়। ওই টিচারের নাম কি ছিল? ওনার নামটা আমার মনে নেই। ওকে, অনেক আগে, মানে তখন আমি শিশু প্রাকে পড়ি, ওটা ছিল শিশু প্রাক। ওকে, আমাদের তখন ওরকম কোনো প্রাইভেট স্কুলও ছিল না, জাস্ট প্রাইমারি স্কুল ছিল, শিশু প্রাক ছিল, হাই স্কুল ছিল। আমি শিশু প্রাকে ভর্তি হতে গেছিলাম। ওকে, তারপর থেকে পড়াশোনা শুরু হয় ইনশাআল্লাহ। কিন্তু এলাকার মানুষ তেমন একটা তখন সাপোর্ট করতো না, সবাই আজে বাজে কথা বলতো যে পড়াশোনা করে কি করবি, রাস্তায় গিয়ে ভিক্ষা কর। আবার বলতো যে ঢাকায় যাও, যে ফুটওভার ব্রিজে ওইখানে গিয়ে তোমার মাকে বলো তোমাকে নিয়ে ভিক্ষা করতে, পড়াশোনা করে কোনো লাভ নাই। আবার বলতো যে জন্মটা হয় নাকি আমার ভুল, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইছে, না পাঠালে ভালো হইতো। এই কথাগুলো নিজের কানে শুনছো? আমাকে বলছে যে আল্লাহ তোমার কেন দুনিয়াতে পাঠাইছে, না পাঠালেই ভালো হইতো, পরিবারের বোঝাই থাকবা, সমাজের বোঝাই থাকবা। সহ্য করছো কেন? কান্না করছি, আমি শুধু আল্লাহর কাছে কান্না করছি, সারাটা দিন কান্না করছি, অনেক কান্না করছি। আমার আম্মু দেখছে, আমার আম্মু কি করছে, খালি বলতো যে তুই কান্না করিস না, আল্লাহ একটা ব্যবস্থা তোর করবে, যতদিন না করে আমি তো আছি, আমি তো ততদিন তো কি করবো, তুই টেনশন করিস না, আল্লাহ তোর একটা ব্যবস্থা করে দিবে। তো পড়াশোনা আলহামদুলিল্লাহ করতেছিলাম। এর পাশাপাশি যখন ক্লাস 9-এ উঠলাম, 9 ওঠার পর তো তখন আমার একটা ছেলে ছিল, ওর বাসা আমার এলাকা থেকে অনেক দূরে, কিন্তু পাবনা জেলার মধ্যে। ওকে দেখতাম আমি যে ও পড়াশোনা শেষ করছে কিন্তু কোনো জব করতে পারতেছে না। তো আমি চিন্তা করলাম যে আমাকে, তাহলে আমার তো দুইটা হাত নাই, তাহলে তো আমিও তো পড়াশোনার উপর, যদি সম্পূর্ণ পড়াশোনার উপর ডিপেন্ড করে থাকি, তাহলে তো আমিও তো কিছু করতে পারবো না, আমাকে এক্সট্রা কিছু করতে হবে। তারপর এই যে ভিডিও দেখা, ভিডিও ভালো লাগে, ইউটিউব দেখা, মানে আমি ক্লাস 6 থেকেই ইউটিউব ফেসবুক এগুলো দেখতাম। ওই যে তখন কিন্তু নোকিয়া ফোনে ইউটিউব চলতো,
ক্লাস 6 এ থাকতাম, আমার মনে আছে। হুম। তো তখন ওই ভাইয়ার ফোনে ইউটিউব দেখতাম, ফেসবুক দেখতাম, ধীরে ধীরে তারপরে ক্লাস যখন 6 এর শেষের দিকে তখন একটা ফেসবুক আইডি করলাম। তখন সিম্পনি ফোন গুলো ভালো চলতো, বাটন ফোন। হুম। ওই ফোনে একটা ফেসবুক আইডি করলাম, ধীরে ধীরে তারপর শিখতে শিখতে আফ্রিদি ভাইয়ের সাথে সম্পর্ক। এর অনেক আগে থেকে কিন্তু তহিদ আফ্রিদির সাথে আমার সম্পর্ক। আচ্ছা। যখন আমি ছোট ক্লাস 1 এ পড়ি তখন হচ্ছে মাই টিভিতে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, যেটা ছিল অনুষ্ঠানের নাম আমরাও পারি। হুম। ওইটা থেকে আমার মানে মানুষের কাছে আমি আমার পরিচিতটা হওয়া শুরু করে ক্লাস 1 এ। তো আমার কাছে ছবিও আছে তখনকার, যেহেতু আমি ফার্স্ট ইন্টারভিউ করতে যাই। তো তখন থেকেই ওনার আব্বু আমাকে অনেক সাপোর্ট করতো, খুবই হেল্পফুল একজন পার্সন। তারপর ধীরে ধীরে পড়াশোনা করতে করতে একটা কন্টেন্ট ক্রিয়েশন মাথায় এলো যে তহিদ আফ্রিদি ভাই করতেছে, আমি তার দেখা দেখি আমিও করবো, ওকে। দেখি পারি কিনা। কত সালে? এটা হচ্ছে ক্লাস 9 এ থাকতে, মেবি 18, 17, 18 এরকম। হুম, হুম। 18 মেবি। তারপর কন্টেন্ট আমি এমনি টুকটাক ভিডিও করতাম, কিন্তু ওইভাবে যে পেজ খুলে ইনকাম করা বা পেজ খুলে ভিডিও আপলোড করা ওরকম না। এমনি ইউটিউব চ্যানেল খুলে টুলে জিমেল টিমেল দিয়ে খুলে টুলে এমনি ভিডিও আপলোড করতাম। ওকে। কি তারপর টাইপের ভিডিও দিতে বেস্ট? এমনি জাস্ট এই ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, Okay. ওরকম একটা না, তেমন কিছু না। হুম। তারপর আফ্রিদি ভাইকে দেখার পর ইন্সপায়ার হলাম। উনি যে এরকম ভিডিও করতো, মানুষকে হেল্প করতো, আমি যা টাকা জমাইতাম ওই টাকাটা দিয়ে একটা মানুষকে হেল্প করতাম, ওইটাই ভিডিও করতাম। আমি চিন্তা করতাম কি যে আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, এটা একটা মানুষ দেখতেছে, একজন হলেও তো দেখতেছে, Right. ওই মানুষটা যদি আমার থেকে ইন্সপায়ার হয় আর একটা মানুষকে হেল্প করে, তাহলে তো এটা খারাপের কিছু না, এটা ভালো, সঠিক। পজিটিভ। সঠিক। তারপর ভাইকে দেখার পর ইনশাল্লাহ ধীরে ধীরে শুরু করার পর 2021 সালে, মানে এতদিন শুধু ভিডিও আপলোড করছি বাট কোনো রেসপন্স পাইনি। 2021 সালে এসে আমি একটা ভিডিও আপলোড করি, পা দিয়ে কেমনে ফোন রিসিভ করে, মানে আমি যখন রাস্তায় হাঁটি কেমনে পা দিয়ে ফোন রিসিভ করি। তো এই ভিডিওটা করার পর আমার পেজে আপলোড করি। আমার পেজ মানে খোলা হয়েছিল 2019 সালে। হুম। তো আপলোড করার পর তেমন একটা ভিউ নাই, 4টা না 5টা ভিউ। হুম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 1.6 মিলিয়ন। বাহ। এবং ট্রেন্ডিং তখন দেখা যাচ্ছে 4K, তখন লাইভ দেখা যেত ভিডিও যে কতজন দেখতেছে, এটা কিন্তু আগে ছিল, এখন আপডেট হওয়ার পর ফেসবুকে দেখায় না। Right. কিন্তু আগে আমার লাইভ দেখাচ্ছে যে 4000 মানুষ, সকালবেলা 4000 মানুষ লাইভ দেখতেছে। হুম। ওই ভিডিওটা একদিনে হয়েছিল 10 মিলিয়ন 24 ঘন্টায়। হুম। ওই যে শুরু হইলো আলহামদুলিল্লাহ। তারপর আমি এইটুকু জানতাম না যে পেজ থেকে কখনো ইনকাম করা যায়, ফেসবুক পেজ থেকে। হুম। আমি জাস্ট জানি যে এটাতে ভিডিও মানুষ দেখবে, ইন্সপায়ার হবে, দ্যাটস ইট। তারপর 3 লক্ষ আমার ফলোয়ার হয়ে গেছে হুম। 26 দিনে। 26 দিনে আমার পেজের ফলোয়ার হয়ে গেল 3 লাখ, বাট আমার কোনো ইনকাম নেই। হুম। তো আমার একটা ভাই, ওনার বাড়ি বগুড়াতে, উনি বললো যে আপনার পেজে এত এত ভিউ হয় কিন্তু মনিটাইজেশন নাই, আপনি চাইলে তো মনিটাইজেশন করতে পারেন। হুম। বললাম সেটা কি, কেমনে করে? বললো যে এইভাবে করলে আপনার পেজে একটা ইনকাম আসবে। হুম। তারপর মনিটাইজেশন করলাম। আমার ফার্স্ট ইনকাম ছিল 1 মাসে 45,000 টাকা, আমার লাইফে প্রথম মাস। প্রথম মাস। হুম। সর্বোচ্চ ইনকাম কত হয়েছে? সর্বোচ্চ 1 মাসে আমার ইনকাম হচ্ছে 7 লক্ষ টাকা, শুধু ফেসবুক পেজ থেকে? ফেসবুক ইউটিউব থেকে দিই। আরে বাহ, ভেরি গুড। এর সঙ্গে ব্যবসাটা জড়ালো কি করে? এই বিজনেসটা হচ্ছে জড়াইছে কিভাবে, আমি তানজিল জনি কি তো চিনি অনেকেই। Right. তো তানজিল জনি ভাই আমাকে ইনভাইট করে তার লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনে। হুম। তো ওইখানে আসার পর মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক হয়, জনি ভাইয়ের সাথে আগে এমনি ফোনে নর্মালি কথা হইতো। তারপর মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পর মাসুদ ভাই এমনি আমাকে খুব ভালোবাসতো তখন থেকে, দেখার পর থেকে যে ওর 2টা হাত নেওয়া এত কিছু করতেছে, আমাকে খুব ইন্সপায়ার করতো। Right. তারপর মাঝে মধ্যে ঢাকায় আসলে ভাইয়া ডাকতো, আয় আমার বাসায় আয়, খাওয়া দাওয়া করতাম, একসাথে করতাম। তো ভাই আমাকে বললো যে দেখ, ফেসবুকের ইনকাম তো সবসময় থাকবে না, হুম। আজকে আছে কালকে তোর নাও থাকতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। হুম। তুই একটা পার্মানেন্ট কোনো কিছু কর যেটা থেকে তোর আর্নিং আসবে, তোর ফ্যামিলি চলবে, তোর যেটা একটা ইতিমখানা আছে সেটা তুই চালাতে পারবি। হুম। বললাম ওকে, কি করা যায়? বললো যে তোকে আমি একটা সেলুন করে দিই। হুম। বললাম, ভাইয়া আমি পারবো না, এত বড় একটা বিজনেস আমার দ্বারা সম্ভব না, হুম। আপনি আমাকে দেন না। কারণ হয়তো বা এখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, বিজনেস করার পর কোনো একটা আমার ভুল হইলো বা আমি Right. আপনার যে আমাকে দায়িত্বটা দেবেন আমি রাখতে পারলাম না, হুম। তখন মানে এমন একটা কিছু হয়ে গেলো যে আপনার সাথে আমার মনোমালিন্য হয়ে গেল, হুম। তখন সম্পর্কটা খারাপ হয়ে যাবে না। Right. তুই কোনো টেনশন করিস না, যা করার আমি করবো, তুই চুপচাপ খালি আমি যেভাবে বলবো সেভাবে তুই কাজ করবি। হুম। তারপর ভাইয়া নিজে আমাকে একটা সেলুন করে দিল আমার পাবনাতে, মিস্টার কাট সেলুন। হুম। তো আলহামদুলিল্লাহ ওটাতে কি কমপ্লিটলি উনি গিয়ে টিয়ে করে দিছে? সব। এটা আমার কাছে সব থেকে অবাক লাগে যে আমার নিজের আপন ভাই আমার জন্য যা করেনি, মাসুদ খান আমার জন্য অনেক করছে, অনেক।
মানে আমার অবাক লাগলো মাসুদ ভাইয়ের এই জিনিসটা দেখে। আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে যে কি কেন। আমি একটা কাহিনী বলি, হয়তো বলা ঠিক না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার হচ্ছে এসএসসি পরীক্ষার আগে তো ফর্ম ফিল আপ হয়। ফর্ম ফিল আপের সময় তো আপনার ফর্ম ফিল আপে টাকা লাগে। তো আমার সেই সময় আমার চাচাতো ভাই দিয়েছিল। তো আমার ভাইয়ের কাছ থেকে আমি টাকা চাইছিলাম ফর্ম ফিল আপে, আমার আব্বুর কাছ থেকে। তারা আমাকে ফর্ম ফিল আপে টাকা দিছিল না। কিন্তু আমার ভাই আমার এই চাচাতো ভাইয়ের বউরে 3,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছিল, কিন্তু আমার 1500 টাকা ফর্ম ফিল আপে দিছিল না। ওইটা আমার মনে পড়ে যে মাসুদ খান আমার জন্য যা করছে, কসম আপন ভাই এত করে আমার যখন যা লাগে, মানে আমি তো তাদের কাছে আমি ছোট বাচ্চা, তো আমার যে কোনো আবদার সে আমার পূরণ করে যখন যেটা চাবো। মানে আমার সব থেকে মানে বেশি কষ্ট লাগে যে আমার আপন ভাই যেটা করে নাই, মাসুদ খান আমার জন্য তা করছে। একটা মানুষের পরিবারই তো সবকিছু, অথচ পরিবার থেকেই কিচ্ছু করা নাই। আমার মা আমাকে অনেক ইন্সপায়ার করছে, কিন্তু আমার ভাই বা আমার বাবা আমার কখনো কোনো ইন্সপায়ার করে নাই যে এটা করলে ভালো হবে। আমি যখন ভিডিও করতাম, আমার ভাইও মানুষের কাছে আজে বাজে কথা বলতো যে কি করে না করে। আমার বাবাও ওরকম। আমার মা অনেক সাপোর্ট করছে। আজকে তো আমি এত দূর আসছি শুধুমাত্র আমার মায়ের জন্য, আর কেউ আমাকে কখনো সাপোর্ট করেনি। আমার এলাকার মানুষ তো আমাকে দেখতেই পারেনি, এখন তো আরো দেখতে পারে না। আমার টাকা পয়সা হয়ে গেছে, হ্যান ত্যান। সবাই না, কিছু কিছু মানুষ আমার দেখতেই পারে না যে ওর দুইটা হাত নাই, ও কেন এগুলো এত টাকা মালিক হবে। এবং দুইটা হাত নেই, এটাতে না বিন্দু মাত্র তোমার দোষ আছে, বরং তুমি নিজে উল্টো ভুক্তভোগী। অথচ এইটা নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয়। আমি নিজে খুব বিস্মিত হয়েছি। কালকে রাত্রে আমি তোমার সাথে কথা হচ্ছিলাম, আমি নিজে তোমাকে বলতেছিলাম যে মানুষ কত নোংরা হইতে পারে। আমি প্রসঙ্গটা তুলতে চাই, কালকে বন্যাতে ত্রাণ নিয়ে তোমার ছবিটা অদ্ভুত রকমের নেগেটিভ ইমপ্রেশন এসছে মানুষের কাছ থেকে, যে ও কেন গেছে, ওর হাত নাই, ও তো ডুবে যেতে পারে, ওর নিজের আর একটা লোক থাকতে পারে। তোমার ব্যাখ্যাটা কি বলতো, তুমি কেন গেলা? ভাইয়া আমি কিন্তু এর আগেও সুনামগঞ্জে বন্যাতে গেছি, ওইখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমি যে যাচ্ছি এটা আমার টিম মেম্বার, আমি যদি যাই ওরা একটু ইন্সপায়ার হবে যে ওর দুইটা হাত নাই, ও যাচ্ছে আমাদের সাথে। এবং ওইখানে তো আমাকে তো প্রায় সবাই চিনে, ওইখানে একটু গেলাম, যদি আমরা কোনো প্রবলেম ফেস করি মানুষ এসে আমাদের একটু হেল্প করলো। মূলত আমি গেছি তাদের পাশে দাঁড়াতে, যেন আমি না করি, আমার তো টিম মেম্বার আছে, তারা তো হেল্প করতেছে, তারা যতটুকু পারে হেল্প করতেছে, তারা যতটুকু পারে খাবারগুলো পৌঁছে দিচ্ছে। আমি শুধু গেছি একটা কারণে, যে তাদের যে কষ্টটা ওইটা আমি নিজের চোখে দেখতে। আল্লাহ মানে এই যে আমরা অনেকে আছি ঘরে বসে আছি, এই ইচ্ছা করতেছি একটা ফেসবুকে স্ক্রল করতেছি, একটা কমেন্ট করতেছি, মানে আর তো কোনো কাজ নেই আমাদের। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি তো মানে আমার যেটা হাত দেয়নি আল্লাহ, আল্লাহ আমাকে না প্রতিবন্ধী বানাইছে। আমি যদি যাই, আমার দেখা দেখি যদি আর একটা মানুষ এখানে যায়, একটা মানুষ হেল্প করে, মানুষ যদি বলে যে কি রে ওর দুইটা হাত নাই, ও 1000 পরিবারে খাবার নিয়ে যাচ্ছে ওর টিমকে নিয়ে, তাহলে আমরা কেন পারবো না? মূলত আমি এই জন্যই গেছি। তো এটা নিয়ে মানুষ এরকম ভাবে মানে হাসাহাসি কমেন্ট, তারপরে শেয়ার, ট্রলিং করতেছে। কালকে তোমার চোখের জল দেখছি আমি মানুষের কথায়। আমাকে একটা মানুষ বলছিল যে তুই তো যাচ্ছিস মানুষকে হেল্প করতে, পাশে দাঁড়াতে, দেখবি যে পরে তুই মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেছিস। আমি কথাটা আসলে মানে মাথার মধ্যে নেই না, কারণ কি আমি চিন্তা করছি যে আমি যদি যাই, কেউ যদি আমার দেখে ইন্সপায়ার হয়, কেউ যদি আসে সেখানে আর একটা মানুষের পাশে দাঁড়ায়, বন্যার তো যে মানুষগুলো অসহায় হয়েছে তাদের পাশে দাঁড়ায়, তাহলে খারাপ এটা দোষের না, ভালো। মানুষ যে এটাকে নেগেটিভলি নিয়ে নেবে। আমি কিন্তু কোনো ভিউর জন্য জানি, কসম আমার যে ইনকাম, আমার 3 মাস ধরে ফেসবুকে কোনো আর্নিং নাই। মানে আপনার 1 মিলিয়ন যে একটা ভিডিও দিতে হয় সেটাতে আসে $3 $4। তো আমি যদি একটা ভিডিও নর্মালি যদি 2 মিলিয়নও হয় তাহলে $6। আর আমার এখানে কত টাকা যাচ্ছে? আমি যদি ইনকামের চিন্তা করে ওইখানে যাইতাম, তাহলে তো আমি বাসায় বসে ইনকাম করতেছিলাম। আমার কি ভিউ কম হচ্ছিল? ভিউ তো আমার কম হচ্ছিল, আমার তো ভিউ হচ্ছিল, নর্মালি ভালোই ভিউ হচ্ছিল। আমি মেইনলি এখানে গেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেন আমার থেকে কয়েকটা মানুষ ইন্সপায়ার ওইখানে যায়, তারা যাতে মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু মানুষ বলতেছে আমি ভিউ ব্যবসায়ী, 1 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা উঠাতে গেছি। আমরা বাঙালি কিরকম, একজন একটা নেগেটিভ কিছু করতেছে, ওইটাকে আমি এবার কপি করে আমি এবার দিয়ে দিচ্ছি যে ওকে নিয়ে আমি একটু বলি, মানে এরকম হয়ে গেছে। সবাইকে বলতেছি না, কিছু কিছু বাঙালি এরকম আছে। এখানে আর একটা কথা, অনেকে বলতেছে তোমার হাত নাই, তুমি এখানে কেন গেছো, তুমি ডুবে মরবা। তো আমার চিন্তা তো আমার কাছে আছে, আমার জীবন, আমার বেশি মায়া না মানুষের বেশি মায়া। আমি মানলাম যে মানুষ আমার জন্য টেনশন করতেছে বা তারা এরা ভাবছে, কিন্তু যখন এটা হাসাহাসির পর্যায়ে চলে গেছে তখন বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো। এই কাজকর্ম করতে গিয়ে শিখতে গিয়ে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে ভাইয়া? অনেক, শুধুমাত্র তাই না, আমার যে সেলুন করছি
এই সেলুনটা করতে যেয়ে অনেক হুমকির শিকার করতে হয়েছে আমাদের। হুমকি? হ্যাঁ, কিসের? এমনকি প্রাণের হুমকিও দেওয়া হয়েছে, যে এরকম যে তুমি যে এখানে সেলুন করতেছো তোমার সাথে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে গেল, পরবর্তীতে কোনো খারাপ হইতে পারে তোমার সাথে। আমি জীবনে যে কতটা বাধার সম্মুখীন হয়েছি ভাইয়া, মানে এটা যদি মানুষের সামনে তুলে ধরা যাইতো, মানে আপনার আমি 7 দিনেও আমি আপনাকে বলে শেষ করতে পারতাম না, এত বাধার সম্মুখীন হতে হয়েছে আমাকে আমার লাইফে। বলো তো, একটু বলো আমাকে। এই ইয়েটা সেলুনটা দিতে গিয়ে তোমার সাথে ঝামেলাটা কি নিয়ে লাগবে? এখন এটা আমি মানে সবকিছু বলতে চাই না, মূলত হয়েছে কি যে আমাদের পাবনাতে অনেকগুলা সেলুন আছে, আচ্ছা, ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আরে বাহ। কিন্তু আমারটা তো 5 তলাতে, আমার কথা হচ্ছে আমারটা সেলুন 5 তলাতে, হুম, মানে আমাদের যে মার্কেটের 5 তলায়। টেনশন তো করবো আমি যে আমার বিজনেস হবে কি হবে না। রাইট। মানুষকে 5 তলায় মানুষ নিচে রেখে তার চোখের সামনে যে সেলুন গুলো আছে ওইগুলো রেখে সে 5 তলাতে উঠে, সিঁড়ি বয়ে উঠে, লিফটে উঠে সে ওইখানে যে সার্ভিস করবে, নাও করবে। এটা তো আমার টেনশন। হ্যাঁ, কিন্তু না, তারা বললো যে তুমি এখানে সেলুন করতেছো একদম ঠিক করো নাই, অনেক বড় একটা ভুল করলা। সবচেয়ে কষ্ট শুনছি কাছের মানুষ দেয়, পরিবারের মানুষ দেয়। তোমার ক্ষেত্রে কি একই? সব থেকে বেশি কষ্ট ফ্যামিলি থেকেই পাইছি, এটা না বলি থাক। কিন্তু একটা জিনিস কি যে একটা মানুষ আমার লাইফে আসার পর আমার লাইফটা আমি মনে করি যে আমি সাকসেস। আমার ওয়াইফ, ও আমাকে মেন্টালিটি সাপোর্ট সব দিক থেকে। একটা মানুষের 2টা হাত নাই, তার কোনো ইনকাম সোর্স নাই, একটা মেয়ে তাকে এভাবে বিয়ে করবে, একটা মেয়ে স্বয়ং সম্পূর্ণ, সেই মেয়েটা একটা 2 হাত নাই একটা প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করবে, এটা কিন্তু নর্মালি কোনো ফ্যামিলিও মেনে নেবে না, কোনো মেয়েও সহজে মেনে নেবে না। রাইট। কেমনে হইলো? বাস্তব জীবনটা কিন্তু অনেক কঠিন। সিনেমার মতো লাগতেছে। তোমাদের প্রেম কেমনে হলো, বিয়ে কেমনে হলো? আমাদের বিয়েটা আপনার হচ্ছে আমি যখন ভিডিও শুরু করি, যে 21 সালে যে ভিডিও ভাইরাল হলো, তখন হচ্ছে ওর সাথে আমার এমনি নর্মালি আমাকে পেজে মেসেজ দিল যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া থেকে সাইয়া। এখান থেকে তারপর ওর মানে এখানে একটা কাহিনী কি, আমাকে প্রথম বলতেছে যে আপনি কি বিয়ে করছেন? বললাম না। বলে যে আমি না আপনার 2টা হাত হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। ফার্স্ট ডেতে? ফার্স্ট ডেতে, মানে সরাসরি কথা, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি জীবনে অনেক ফার্স্ট ডেতে সরাসরি বলতেছে যে দেখেন আমি তো এইভাবে সাজায় গুছাই কথা বলতে পারি না, আমি এই কথাটাই আমার আসলো যে সত্যি কথা বলতে কি আপনাকে দেখে আমার অনেক মায়া লাগে, তো আমি আপনার 2টা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই, তো আপনি কি আমাকে বিয়ে করবেন? প্রথম দিনে? প্রথম দিনে। কেমনে ভালোবাসা? তারপর? তারপর কথা হইতো, আমি আমার আম্মুকে বললাম মা একটা মেয়ে না এই কথা বলে, হ্যাঁ, এটা তো মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই, মেয়ে হয়তো তো সত্যি বিয়ে করবে চাই। হ্যাঁ। তারপর আম্মুর সাথে এই করে, ওর ফ্যামিলি তখন জানতো না। হুম। তারপর আমাদের ওর ফ্যামিলি দেখা কই ফার্স্ট দেখা কই? ফার্স্ট মিনিট হচ্ছে বিয়ের দিনেই দেখা। আগে দেখা হয়নি? না, এবং আমি ওর ছবিও আমি দেখি নাই, ও আমাকে কখনো ওর ছবি পাঠায় নাই। হ্যাঁ, সত্যি কথা। Seriously? কসম। এবং আমি কবুল পড়ার পর ওর চেহারা দেখছি। সিরিয়াসলি? সিরিয়াসলি। নো, এই জামানায় আমি গত 200 বছরের ঘটনা শুনি বাংলাদেশে। কসম ভাইয়া, ওর আমি চেহারা দেখিনি। ছেলে বিয়ে করতেছো কি মেয়ে বিয়ে করতেছো কোনো কিছু না দেখা? আল্লাহ রে। ওর ভয়, আমি শুধু ভয় পাচ্ছিলাম, আল্লাহ ঠিক আছে মেয়েটার তো? বয়স বেশি হয় ঠিক আছে কিনা সবকিছু, না কেমন হয় না হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আমার wife নিয়ে মাশাআল্লাহ। অনেক অনেক সুখে আছি। মাশাআল্লাহ, আমি খুবই মজা পেলাম। মেয়েরা যে ধরো অনেক শারীরিক অক্ষম মানুষ আছে বা বিশেষভাবে সক্ষম মানুষ আছে যে তারা ভিক্ষাবৃত্তির উপরে নির্ভরশীল, অন্যের দানের উপরে নির্ভরশীল। আসলে কি চাইলে কিছু করা যায় না? নিজের জন্য নিজে ইনকাম করা যায় না? এখন সব থেকে বড় কথা কি, আমরা বাঙালি এমন হয়ে গেছি সহজেই কিছু পাইতে চাই, মানে কষ্ট করে না পেয়ে খুব সহজেই কিছু পাইতে চাই, এটা হচ্ছে আমাদের মানে ইয়ে হয়ে গেছে। যেমন অনেকে আছে যাদের হাত পা দেখবেন সবকিছুই ভালো, কি করতেছে রাস্তায় গিয়ে মানুষের কাছে হাত পাততেছে, এটা সহজ, হাত পাইলেই পাইতেছে, কোনো কাজ করা লাগতেছে না। তো আমি তো আগে হেল্পমূলক ভিডিও বেশি বানাইতাম, যারা অসহায় বা দরিদ্র। একদিন কি হয়েছে, একটা ফকির আর কি, উনি রাস্তায় ভিক্ষা করতেছিল, তো ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। বানানোর পর ওরা আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা কাকা আপনার প্রতিদিন ইনকাম কত? হুম। উনি বলতেছে যে বাবারে হয় 3,000-4,000। পার ডে 3,000-4,000 মানে মাসে 1,20,000 টাকা। আমি রিটায়ারমেন্টের পরে অত টাকা পাই। তাহলে চিন্তা করছেন আপনি ভাইয়া, ওনার পার ডে ইনকাম 3 থেকে 4,000 টাকা। বললাম
সেটা ফকিরের। আচ্ছা কাকা, যারা ভালো তারা যে ভিক্ষা করে, তারা তো চাইলে তো মনে করেন যে কাজ করে খাইতে পারে। কাজ করলে রিক্সা চালিয়ে তো সারাদিন যদি রিক্সা চালালে 500 টাকা পায়। আর তোমার যদি মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, দিনে সর্বনিম্ন 15-2000 টাকা ইনকাম হয় যদি নাও থাকে। মারে মারে মা, লজিক লজিক। যে কোনো ভিক্ষালা ফকির দেখলেই তো আমরা অন্তত 20 টাকা নিচে কেউ বাইর করে না, না। কম করে হলেও 10 টাকা 10 টাকা 5 টাকা তো কেউ দেয় না এখন। নেয় না তো। 1 টাকা তো আর নাই, নাই। 1 টাকাও নাই, 5 টাকা দেয়। আসলে ভিক্ষা করে খাওয়াটা একটা বড় ব্যবসা হয়ে গেছে। আমি চাইলে তো ভিক্ষা করতে পারতাম, আমার তো দুইটা হাত ছিল না। মানুষ কিন্তু আমাকে সহজে সিম্প্যাথি দেখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে পারতাম বা হাত পেতে চাইতে পারতাম। Alright. কেন চাইলাম না? আমি কেন পড়াশোনা করলাম? আমার মায়ের একটা কথা ছিল যে জীবনে এমন কিছু করো না যেটাতে যে কারণে মানুষের কাছে তোমার হাত পাততে হয়। হুম। সবসময় এমন কিছু করবা যেটাতে মানুষ তোমাকে ইন্সপায়ার করে, তোমাকে ভালোবাসে। Right. তো সেটাতেই মানে সেটাই করতেছিলাম, কিন্তু এরকম একটা সম্মুখীন হয়ে যাব, সমস্যার সম্মুখীন, মানে এটা কল্পনার বাইরে। আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় আমরা হচ্ছে গুজবে যা বাঙালি। ও আরেকটা কথা, আরেকটা কাহিনী হয়েছে কি জানেন? আমার হচ্ছে আমি টাঙ্গর হাওড়ে হচ্ছে মানে লাইফ জ্যাকেট পরে আমি পানিতে নামছিলাম। হ্যাঁ। ওইটার ভিডিও কি করছে, কাট করে আপনার দিয়ে দিছে, আমি হচ্ছে বন্যার্থদের খাবার দিতে যায় ভ্রমণ করতেছি, পিকনিক করতেছি। তাহলে বুঝেন মানুষের মেন্টালিটি কিরকম। তো এখন তো আর এডিটেড যুগ, অন্তে টানতে আনতে টানতে দুইটা বানায় আপ করে দাও। লিখে দিছে যে বন্যার্থদের খাবার দিতে গিয়ে মিরাজ আফ্রিদি পিকনিক করতেছে, ঘুরতেছে। ওফ, মিরাজ আফ্রিদি এখন ঢাকায়। আমি ভাইয়া যেদিন এখান থেকে ঢাকায় রওনা দেই, মানে ওই যে ঢাকায় রওনা দিছি, ঢাকা থেকে রওনা দিছি চাঁদপুরের উদ্দেশ্যে, হুম। 1 গ্লাস মানে শুধু পানি ছাড়া সারাটা দিন কিচ্ছু খাই নাই। এই সন্ধ্যার পরে রাত 11:30টার সময় ওই একটা হোটেল পাইছি, ওইখানে গিয়ে শুধু ডাল আর ভাত খাইছি, এক মুঠো ভাত আর ডাল। মানে আমার তখন খিদা, পেটের ভাত যাইতেছিল না, মানে খিদায় এত খিদা লাগছে, মানে খাইতে পারতেছিলাম না, সারাটা দিন কষ্ট বন্যার করছি। আসলে কি রূপ দেখছো বলো তো চোখে? ভাইয়া ওইখানের অবস্থা খুবই ভয়াবহ। মানে আমি যে গেছি, আল্লাহর রহমতে আল্লাহ যে আমাকে ফিরাই নিয়ে আসছে, এটা আলহামদুলিল্লাহ। আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি অনেক ভালো রাখছো, আমার দুইটা হাত দেওনি, আমার ফ্যামিলি নিয়ে আমি সুখে আছি, কত কিছু করতেছি, কিন্তু ওইখানকার মানুষ কত কষ্টে আছে। মানুষ এই অবস্থা যে গরু ছাগল পানিতে ভাসে ভাসে চলে যাচ্ছে, কি যে একটা অবস্থা, খাইতে পারতেছে না সব, মানে অবস্থা খুবই ভয়াবহ। মানে ঘরের মধ্যে পানি, তারা মানে শুয়ে আছে কিন্তু সব কিছু ভেজা, কি যে একটা অবস্থা। খাবার নাই, খাবার পাইতেছে না। আমরা শুকনা খাবার নিয়ে গেছিলাম, কারণ এখানে তো রান্না বান্না করে খাওয়ার কোনো অবস্থা নেই, শুকনা খাবার। বিদ্যুৎ তো নেই। না, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ তো নাই। Right. আমরা নৌকা নিয়ে আমরা এখান থেকে আপনার নৌকা ভাড়া করে নিয়েছিলাম, কারণ ওইখানে নৌকার ভাড়া, যে নৌকার ভাড়া দিনে 5,000 টাকা, ওইখানে 50,000 টাকা এখন একটা নৌকা ভাড়া। সিরিয়াসলি? হ্যাঁ, আপনি খাবার নিয়ে যাবেন ওইখানে নৌকা দিয়ে, এক একটা নৌকার ভাড়া চাই, তাও নর্মালি একটা নৌকা, ওই মানে যে এগুলোকে বলে কি বলে যেন, ইঞ্জিন নৌকা। বোট, হ্যাঁ। বোট বলে। হ্যাঁ। তো ওইটার ভাড়া হচ্ছে 50,000 টাকা পার ডে। ট্রলারের ভাড়া 50,000 টাকা এখন? তাহলে বুঝুন, এই জন্য আমরা এখান থেকে নিয়ে গেছি। কিন্তু ওই নৌকাটা, আমাদের যে হাউস বোটটা নিয়ে গেছি, ওইটা ওইখানকার উপযোগী না। ওইখানে পানির স্রোত এত স্পিডলি আমাদের নৌকা ফুটো হয়ে গেছিল। সিরিয়াসলি ফুটো হয়ে যাওয়ার পর তারপর আমরা তো ভয় পেয়ে গেছি, পানি গমগম উঠতেছিল। আল্লাহ বাঁচাইছে যে আমরা 1 কিলোমিটার পরে হচ্ছে আপনার নদীর পার, ওইখানে হচ্ছে অনেক জেলেরা মানে বসেছিল, মানে নৌকা ঠেকায়। আমরা তাড়াতাড়ি করে ওইখানে নিয়ে যাই ওরা ব্যবস্থা করে দেয়। তারপর আল্লাহর রহমতে আমরা বলি যে না, এই নৌকা নিয়ে যাওয়া পসিবল না। আমরা লক্ষ্মীপুরে খাবার দেওয়ার পর আমি আমাদের যারা ছিল সবাইকে বলি যে আপনারা তাহলে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন, কারণ আমাকে খুব ভয় বলে যে ভাই আপনার ফেনী যাওয়ার দরকার নাই, কারণ ওইখানে অবস্থা খুবই ভয়াবহ, ওইখানে গেলে আপনার রিস্ক হতে পারে, আপনি আল্লাহর মধ্যে বাসায় চলে যান, আপনার কাজটা আমরা করে দেবো। কিন্তু এখানে আমার এক ভাই ছিল রিয়াজ ভাই, ও অনেক হেল্প করছে। ও একা সব দায়িত্ব করছে, মানে একা সবকিছু করছে, একা মানুষ। আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা দায়িত্ব মানে আমাকে পাশে রাখছে, আলহামদুলিল্লাহ। তারপর ওনাকে ওনাদেরকে পাঠাইতে আমি ঢাকায় চলে আসি। যারা ধরো বেকার আছে, যারা এখনো শারীরিক ভাবে অক্ষম আছে, তাদের জন্য যদি কিছু বলতে চাও? তাদের জন্য একটা কথা বলবো ফার্স্টে, যারা বেকার আছে, কখনো এই চিন্তা করবেন না যে আপনি পড়াশোনা শেষ করে তারপর জব করবেন। এই কথা মাথায় আনা যাবে না। কারণ কি, আপনি যতই ভালো স্টুডেন্ট হন, যতই ভালো পড়াশোনা করেন, শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ড করে কোনো কিছু করা যায় না। কারণ এখন পড়াশোনা করতে টাকা লাগে। এখন অনেক ফ্যামিলি আছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হিমশিম খেয়ে যায়। আপনার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে হবে, সেটা যাই হোক, অনলাইনে যে কাজ পারেন
বা কম্পিউটার ল্যাপটপে যে কাজগুলো পারেন বা যে কোনো কাজ বা পার্ট টাইম যে কাজগুলো কোনো জব করতে পারেন জব করবেন, কিছু একটা করতে হবে বা এক্সপিরিয়েন্স নিতে হবে। আপনার যদি কোনো একটা কিছু করতে পারেন পড়াশোনার পাশাপাশি, তাহলে আপনি সাকসেস হবেন, না হলে পসিবল না। আর যারা আমার মতো আছেন, যারা ভেঙে পড়তেছেন যে আমার তো দুই চোখ নাই, আমি কি করবো, আমি এখন রাস্তায় গিয়ে আমার ভিক্ষা ছাড়া উপায় নেই, আমার তো এক হাত নাই, আমি কি করবো, রাস্তায় গিয়ে ভিক্ষা ছাড়া উপায় নেই, এইটা মাথায় এনে রাখবেন। যাদের চোখ নেই ভাইয়া, আমাদের ওইখানে একটা মাদ্রাসা আছে, ওইখানে 30 পাড়ার একজন হাফেজ, ওইখানে যাদের অন্ধ তাদেরকে পড়াশোনা করে, টিচার সে, টিচার, চোখ নেই, চোখ নেই, আরে সে বাপরে। teacher। এবং সে ওদের আলো বিতরণ করতেছে যার চোখে আলো নেই। হ্যাঁ। মাশাআল্লাহ। এবং ওইখানকার স্টুডেন্টরা প্রত্যেকজন মানে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। মাশাআল্লাহ। তো মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমি কিছুদিন আগে আমার পাবনাতে আপনার ঈশ্বরদীতে দেখি একটা মেয়েকে ওনার মা ভিক্ষা করাচ্ছে, একদম সুস্থ মেয়ে, বলছে গরিব মানুষ, বাপ খাইতে পারতেছে না, হ্যান ত্যান। ধরুন আপনার বাচ্চাকে যদি আপনি এখনই মানুষের কাছে হাত পাতায় দিচ্ছেন, তাহলে ও বড় হয়তো তাহলে এটাই করবে, ও তো সুস্থ, ওকে পড়াশোনা করান, কিছু একটা করান। বাবা খরচ চালাতে পারি না, খরচ চালাতে পারে না, আপনি আপনি ভিক্ষা করেন, ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন কেন? মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য দেখেন কি করতেছে মানুষ। So, এবং ভিক্ষাটা তো এখন কমপ্লিটলি ব্যবসা। ব্যবসা হয়েছে, ভিক্ষাটা হয়েছে ব্যবসা। চাকরি, 3টা চাকরি করার চেয়ে একটা ভিক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। Right. এবং আমি যে তুমি কথা বললে ওটার সঙ্গে মিলাইলাম, আমি একটা একটা খুব অসহায় দরিদ্র মানুষকে একটা বড় উপহার আমার তরফ থেকে যতটুকু সম্ভব বড় উপহার দেওয়ার পরে পেজে আপ করছি, এখন দেখি আমার পেজে ইনবক্সে একজন একটা 5 তলা বাড়ির ছবি আর ভিডিও পাঠাইছে, বাড়িটা উনার। Seriously? ঢাকায়, হ্যাঁ। Oh my God. তারপর থেকে আমার ভিক্ষুকদের প্রতি সম্মান বেড়ে গেছে যে না, সত্যিকার অভিনেতা আসলে তারাই। এ নিয়ে আর তো আমি একটা কথাই বলবো, যারা মানে মন ভেঙে পড়তেছেন যে কিছু করতে পারবো না, অবশ্যই পারবেন। নিজের আত্মবিশ্বাস শক্তি থেকে কাজে লাগান, নিজে কিছু করার চেষ্টা করেন, অবশ্যই পারবেন। মানুষ যে চেষ্টা করলে সবকিছু সম্ভব। বলা যাবে না যে আমি পারবো না, বলতে হবে যে আমি পারবো। বিরাজ, থ্যাংক ইউ, মানে খুশি হয়েছি ভাইয়া। আমি তোমাকে খুব পছন্দ করি। ইউ আর সো গুড ইন অ্যান্ড গুড অ্যাজ এ হিউম্যান বিং। আল্লাহ তোমাকে হাত দেয় নাই, কিন্তু পুরো দুনিয়া দিয়ে দিয়েছে। এবং আমি দোয়া করি যারা দেখছেন এখন স্পেশালি এই ছেলেটার সঙ্গে থাকবেন, ওর মানবিকতার লেভেলটা অন্য জায়গায়। ও নিজের জীবনের চেয়ে বেশি অনুভব করেছে যে একটা মানুষের যদি 10টা পয়সার হেল্প করা যায়, একটা মানুষের যদি যান বাঁচানো যায়, একটা মানুষ, আমি থাকলে যদি আমার টিমের স্পিড বাড়ে, আমি যদি একটা মানুষের জন্য কিছু একটা করতে পারি, একদম সিম্পল কিছু, আমার জীবন যাবে, এটা বিরাট জিনিস। আমি আপনি কি করতেছি, ফেসবুকে ক্রল করতেছি, মজা করে বেড়াইতেছি, মিম দেখতেছি, কারো জীবনের দায়িত্ব আমরা নিতে রাজি নাই, উদাহরণ নিতে রাজি নাই। আইসামি করবো, বাবার টাকায় খাবো, যৌতুক নেব, সব নেতিবাচকতায় ভরপুর। ছেলেটাকে দেখেন, সাথে থাকেন। কাউকে ট্রল করা খুব সোজা, তার মতো হয়ে তার জায়গায় দাঁড়ায় কিছু করাটা অনেক কঠিন।